২০০৮ সাল। এখনকার মতো তখন এত আলো, এত শব্দ, এত প্রযুক্তি ছিল না। রাত মানেই ছিল অন্যরকম গভীর, নীরব আর অদ্ভুতভাবে রহস্যময়। আমরা তখন ক্লাস 9 এ পড়ি। ছোট শহরের ছেলে, দিন স্কুল, রাতে কোচিং আর মাঝে মাঝে বন্ধু-বান্ধবদের আড্ডা, এই ছিল আমাদের জীবন। আমি, রাব্বি, রাহাত, ইফতেখার, তানভীর, শাবিদ আর সাজ্জাদ আমরা সবাই একই ব্যাচে পড়তাম। আমাদের এক বন্ধু ছিল আসাদ। ওর বাড়ি শহর থেকে একটু দূরে, পুরো গ্রাম সাইডে। একদিন বিকেলে কোচিং শেষে আসাদ এসে বলল, দোস্ত, আমাদের এলাকায় যাত্রাপালা বসছে। আমরা একে অন্যের দিকে তাকালাম। যাত্রাপালা, এই শব্দটা আমাদের কাছে নতুন। বইয়ে পড়েছি, বড়দের মুখে শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখা হয়নি। আমি বললাম, সত্যি? কেমন হয়? আসাদ হেসে বলল, দেখলেই বুঝবে। আজ রাতে আয় না। সিদ্ধান্ত নিতে আমাদের বেশি সময় লাগেনি। আগের দিনই ঠিক করলাম পরদিন রাতে আমরা সবাই যাব। বাসায় বলে দেব প্রাইভেট যাচ্ছি, এই অজুহাতে বের হয়ে পড়ব। পরদিন রাত আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে বের হয়ে নির্দিষ্ট জায়গায় জড়ো হলাম। সদর থেকে একটা টেম্পোতে উঠে রওনা দিলাম আসাদদের গ্রামের দিকে। টেম্পো থেকে নামার পর প্রথমে চোখে পড়ল সেই কড়ই গাছটা। বড় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছ। তার ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে যেন অন্ধকারের ভেতর হাত বাড়িয়ে রেখেছে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে আসাদ। ঘড়িতে ঠিক রাত 8টা। আমরা নেমে ওর কাছে গেলাম। আশেপাশে তখন অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও যাত্রার মাইকের শব্দ ভেসে আসছে, তবু সেই শব্দ যেন এই গাছটার কাছে এসে থেমে যাচ্ছে। আমি হালকা কাঁপা গলায় বললাম, এই গাছটা একটু ভয়ঙ্কর না? আসাদ হেসে বলল, এখনো কিছু দেখিস নাই, চল। প্রথমে আমরা পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে মাঝে মধ্যে বাড়িঘর, দোকানপাট, আলো আছে, মানুষের চলাচল আছে, সবকিছুই স্বাভাবিক। কিন্তু কিছু দূর যাওয়ার পর আসাদ বলল, এদিক দিয়ে গেলে সময় বেশি লাগবে, শর্টকাট আছে, ফাঁড়ি রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমরা সবাই রাজি হয়ে গেলাম। ফাঁড়ি রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গেই পরিবেশ বদলে গেল। রাস্তা শুরু হয়ে এলো। দুপাশে ঘন ঝোপঝাড়, কোথাও কোথাও কাদা জমে আছে। গাছের ডালগুলো মাথার উপর ঝুঁকে এসে এমনভাবে আছে যেন একটু অসাবধান হলে চুল ধরে টান দেবে। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করছে। দূরে কোথাও পেঁচার ডাক। এই সময় সাজ্জাদ হঠাৎ থেমে গেল। তোরা দাঁড়া, কিছু একটা লাগতেছে না? আমরা সবাই পেছনে তাকালাম। কি হয়েছে? সাজ্জাদ নিচু গলায় বলল, মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটতেছে। আমরা হেসে উঠলাম। রাব্বি বলল, তুই তো তুলার আসি, তোদের নাকি এসব বেশি লাগে। সাজ্জাদ একটু চুপ করে গেল। তারপর ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু ওর মুখে একটা অস্বস্তি স্পষ্ট ছিল। কিছু দূর গিয়ে আবার বলল, শোন, কেউ যেন ডাক দিল। এইবারও আমরা ওর কথা উড়িয়ে দিলাম। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, আমরা যত এগোচ্ছি ও তত অস্থির হয়ে পড়ছে। যাত্রাপালার মাঠে পৌঁছানোর পর সবকিছু যেন বদলে গেল। আলো, মানুষের ভিড়, ঢোলবাদ্য সবকিছুই আমাদের মন থেকে সেই অদ্ভুত ভয়টা মুছে দিল। আমরা হাসলাম, খেলাম, যাত্রা দেখলাম। সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। প্রায় 1 থেকে দেড় ঘন্টা পর আমরা বের হলাম। ঠিক তখনই সাজ্জাদ বলল, আমি ওই রাস্তা দিয়ে আসবো না। আমরা অবাক, কোন রাস্তা? ফাঁড়ির রাস্তা। আমি ওই দিক দিয়ে আসবো না। আমরা অনেক বোঝালাম, হাসাহাসি করলাম, কিন্তু ও একদম জেদ ধরে বসে রইল। শেষে আসাদ বলল, ঠিক আছে, চল সবাই মেন রোড দিয়েই যাই। আমরা হাঁটতে শুরু করলাম। রাত তখন অনেক, চারপাশে নীরবতা, দূরে কুকুরের ডাক। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমি খেয়াল করলাম সাজ্জাদ নেই। আমি বললাম, এই সাজ্জাদ কোথায়? সবাই থেমে গেল। চারপাশে তাকালাম, কোথাও নেই। আমরা ডাকতে লাগলাম, সাজ্জাদ, ও সাজ্জাদ। কোনো সাড়া নেই। আমরা আনাচে কানাচে খুঁজতে লাগলাম। মনে হলো হয়তো কোথাও গিয়ে সিগারেট খাচ্ছে। কিন্তু রাব্বি বলল, না রে, ও একটার বেশি সিগারেট খায় না, আর এভাবে একাও যায় না। সময় যেতে লাগলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সাবিত বলল, চল যাত্রার মাঠে গিয়ে দেখি। আমরা আবার সেখানে গেলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। তখন ইফতেখার বলল, ও যেটা বলেছিল ফাঁড়ির রাস্তা, যদি ওখানে যায়। রাত সঙ্গে সঙ্গে বলল, পাগল নাকি, ও একা ওই রাস্তা দিয়ে যাবে? কিন্তু আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি বললাম, চল একবার দেখি। আমরা ফাঁড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম।
রাস্তার মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ শুনলাম কোথাও একটা গাছের ডাল কাঁপছে। প্রথমে পাত্তা দিলাম না, আরও একটু এগোতেই হঠাৎ একটা গাছ প্রচণ্ড জোরে কেঁপে উঠল। আমরা ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই পেছন থেকে একটা আলো আসতে লাগলো। একজন বয়স্ক লোক, হাতে টর্চ। আমরা দৌড়ে গিয়ে সব বললাম। তিনি হেসে বললেন, আরে ধুর, তোরা ছেলে মানুষ, চল দেখি। আমরা ওনার সঙ্গে গেলাম। গাছটার কাছে পৌঁছে তিনি টর্চ লাইট উপরে মারলেন, আর সেই মুহূর্তে আমাদের শরীর জমে গেল। গাছের দুই ডালের মাঝখানে সাজ্জাদ, হাত পা ছড়িয়ে ঝুলে আছে, সারা শরীর কাদায় মাখা, চুল এলোমেলো, মুখ দিয়ে সাদা ফ্যানের মতো কিছু বের হচ্ছে, আর ওর গলা থেকে অদ্ভুত ঘো ঘো শব্দ বের হচ্ছে। আমাদের কারো সাহস হচ্ছিল না কাছে যাবার। কাকু বললেন, ধরো, নামাতে হবে। কাঁপতে কাঁপতে আমরা ওকে নামালাম। তার শরীর ঠান্ডা, কিন্তু পুরোপুরি নিস্তেজ না। কাকুর বাড়ি একটু সামনেই ছিল। আমরা ওকে সেখানে নিয়ে গেলাম। পানি ঢাললাম, মুখে ছিটালাম। হঠাৎ ওর জ্ঞান ফিরল, আর সাথে সাথে এমন এক চিৎকার দিল, আমাদের বুক কেঁপে উঠল। তারপর আবার অজ্ঞান। কাকু বললেন, এটা সাধারণ কিছু না। তিনি কলাপাতা এনে বিছালেন, সরিষার তেল ঢাললেন, পাটের দড়ি তেলে ভিজিয়ে একটা গোল বৃত্ত তৈরি করলেন। সে বৃত্তের মাঝখানে বসানো হলো সাজ্জাদকে। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। ও চোখ খুলে আমাদের দিকে তাকালো, আর হাউমাউ করে কাঁদতে লাগলো। তোরা আমার সাথে এই মজা করলি কেন? আমরা হতবাক। আমরা আমরা তো কিছু করি নাই। সাজ্জাদ কাঁদতে কাঁদতে বলল, তোরা তো আমার সাথেই ছিলি। তোরা বললি মেন রোড না, ফাঁড়ি রাস্তা দিয়ে যাই। আমাদের বুকের ভেতর ঠক করে উঠল, কারণ আমরা তো তখন মেন রোডেই ছিলাম। সাজ্জাদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোদের সাথে হাঁটতেছিলাম, তারপর তোরা সামনে চলে গেলি, আমি পেছনে পড়লাম। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি ভাবলাম তোরা ডাকতেছিস। পেছনে তাকায় দেখি তোরা দাঁড়িয়ে আছিস, কিন্তু তোদের মুখ ঠিকঠাক না, চোখগুলো একদম কালো। এরপর সে কাঁদতে কাঁদতে বলল, ওরা বলল এই দিকে আয়। তারপর আর কিছু মনে নাই। আমরা কেউ আর একটা শব্দও করতে পারিনি। সেই রাতের পর আমরা সবাই বদলে গিয়েছিলাম। সাজ্জাদ কয়েকদিন জ্বরে ভুগেছিল। কাকু আমাদের সবার শরীর কিছু পরে বন্দি করে দিয়েছিলেন। আমরা আর কখনোই সেই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু আজও একটা প্রশ্ন মাথা থেকে যায় না, সেদিন যাত্রাপালা থেকে ফেরার সময় আমাদের সাথে যে সাজ্জাদ হাঁটছিল, সে কি সত্যিই আমাদের সাজ্জাদ ছিল? ধন্যবাদ সবাইকে।